প্রিয় শিক্ষার্থীরা, হাই স্কুল ইংলিশ চ্যানেলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। এটি ন্যারেশনের তৃতীয় ক্লাস। যারা প্রথম দুটি ক্লাস দেখোনি তারা চ্যানেল থেকে প্রথম দ্বিতীয় ক্লাসগুলো দেখে নিবে। চলো তবে শুরু করা যাক। প্যাসেজ ন্যারেশনের নিয়ম। প্রথম নিয়মটি আমরা দেখি। প্রথমে সম্পূর্ণ প্যাসেজটি পড়ে স্পিকার এবং লিসেনার চিহ্নিত করতে হবে। তারপর তাদের উক্তিগুলোর সেন্টেন্স ও ক্রিয়ার ধরন বুঝতে হবে। এখানে স্পিকার বলতে বোঝাচ্ছে যে প্যাসেজ ন্যারেশনে যে কয়েকটি সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সগুলোর স্পিকারকে, অর্থাৎ কোন সেন্টেন্সটি কে বলছেন। এবং লিসেনার বলতে বোঝাচ্ছে প্যাসেজ ন্যারেশনে যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলোর শ্রোতাকে, ওই সেন্টেন্সগুলো কে শুনছেন। তাহলে আমরা প্রথমে জানলাম যে প্যাসেজ ন্যারেশনটি পড়ে সেন্টেন্সগুলোর স্পিকার আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং আমাদেরকে লিসেনারও খুঁজে বের করতে হবে। এরপরে ওই প্যাসেজ ন্যারেশনটির বিভিন্ন রিপোর্টেড স্পিচগুলোর সেন্টেন্স কি ধরনের সেন্টেন্স রয়েছে, ওটা কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ না অপটেটিভ, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এবং এরপরে আমাদেরকে খুঁজে বের করতে হবে ক্রিয়ার ধরন। ক্রিয়ার ধরন বলতে বোঝাচ্ছে সেন্টেন্সগুলো কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার টেন্সে। ওকে, তাহলে আমরা একটু উদাহরণ দেখি। প্রথমে প্যাসেজ ন্যারেশনটি পড়ে আমাদেরকে স্পিকার খুঁজে বের করতে হবে, এরপরে লিসেনার, এরপরে সেন্টেন্সগুলো কি ধরনের এবং সেন্টেন্সগুলো কোন টেন্সে রয়েছে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। দ্য টিচার সেড টু কামাল, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস। এই সেন্টেন্সে স্পিকার হলেন টিচার, কারণ টিচার কথাটি বলছেন, এবং লিসেনার হলো কামাল, কারণ কামাল কথাগুলো শুনছে। এবং হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ঠিক আছে, এরপরের সেন্টেন্সটি দেখি। ইউ শুড বিহেভ ইউর সেলফ, তোমার আচরণ ঠিক করা উচিত। এই কথাটুকু আসলে দেখো, এইখানে একটা ইনভার্টেড কমা শুরু হয়েছে, ইনভার্টেড কমা ওপেন, এবং এইখানে ইনভার্টেড কমা ক্লোজ হয়েছে। যেহেতু একটা ইনভার্টেড কমার ভেতরে দুইটা সেন্টেন্স দেখা যাচ্ছে, তাহলে পরের সেন্টেন্সটির স্পিকারও আগের মতো টিচার, মানে টিচারই এই কথাটা বলছেন, এবং লিসেনারও কামাল রয়েছেন। এই সেন্টেন্সটিতে যদিও উপদেশ বোঝাচ্ছে, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আমরা পরের সেন্টেন্সটি দেখি। কামাল রিপ্লাইড, কামাল উত্তর দিল, স্যার আই এম সরি, আই এম আস্কিং রহিম টু লেন্ড মি হিজ পেন, মাই পেন হ্যাজ রান আউট। এখানে কামাল তিনটি কথা পরপর বলেছে, তিনটি কথারই স্পিকার হলো কামাল, কিন্তু কথা কে শুনছে সেটা এখানে বলা নেই, আমাদেরকে বুঝে নিতে হবে। যেহেতু টিচারের প্রশ্নের উত্তরে কামাল উত্তর দিচ্ছে, কামাল এখানে স্পিকার এবং টিচার হলো লিসেনার। ওকে, এবং এইখানে দেখো কামাল বলছে আই এম সরি, এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রেজেন্ট টেন্সে রয়েছে। আই এম আস্কিং রহিম টু লেন্ড মি হিজ পেন, পরের সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এবং এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। মাই পেন হ্যাজ রান আউট, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং এটিও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা দ্বিতীয় অংশে দেখলাম তিনটি সেন্টেন্সই কামাল বলেছে, তাই কামাল স্পিকার, এবং তিনটি সেন্টেন্সের লিসেনারও হবে আমাদের টিচার। ওকে, এবং পরের সেন্টেন্সটি দেখি। দ্য টিচার সেড, শিক্ষক বললেন, বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার। পরের সেন্টেন্সটিতে স্পিকার হলেন টিচার, মানে কথা টিচার বলছেন, এবং লিসেনারকে সেটা এখানে লেখা নেই, যে এখানে লেখা নেই তোমরা দেখতে পাচ্ছ, লিসেনার ধরে নিতে হবে কামালকেই। ঠিক আছে, এবং সেন্টেন্সটি খেয়াল করো, বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার। এই সেন্টেন্সটি, এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সে গুলো আসলে প্রেজেন্ট টেন্সেই থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম এক নম্বর নিয়ম অনুযায়ী প্রথমে পুরো প্যাসেজ ন্যারেশনটি পড়ে প্যাসেজ ন্যারেশন থেকে আমাদেরকে স্পিকার, লিসেনার খুঁজে বের করতে হবে, যে সেন্টেন্সগুলোর কথা কে বলতেছে এবং কে শুনতেছে, এবং প্রত্যেকটি সেন্টেন্সের সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্স, ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু কি ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ না অপটেটিভ, সেটা খুঁজে বের করতে হবে। পাশাপাশি সেন্টেন্সগুলোর টেন্সও আমাদেরকে খুঁজে বের করতে হবে। আশা করি প্রথম নিয়মটি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব দ্বিতীয় নিয়মে। রিপোর্টিং স্পিচটি সেন্টেন্সের মাঝে বা শেষে থাকলেও ইনডিরেক্ট করতে হলে তাকে সেন্টেন্সের শুরুতে বসাতে হবে। তোমরা উদাহরণটি লক্ষ্য করো। হোয়ার ডু ইউ লিভ, সেড মুনতাহা। আই লিভ এট মুন্সিগঞ্জ, সেড মসু। এখানে খেয়াল করো, হোয়ার ডু ইউ লিভ, এই ন্যারেশনের এই সেন্টেন্সটিতে সেড মুনতাহা এটা রিপোর্টিং স্পিচ, এটা বাক্যের শেষে রয়েছে, এবং আই লিভ এট মুন্সিগঞ্জ, সেড মসু পরের সেন্টেন্সটিরও রিপোর্টিং স্পিচ বাক্যের শেষে রয়েছে। কিন্তু যখন আমরা উত্তর লিখলাম, দেখো, মুনতাহা আস্কড মসু হোয়ার শি লিভড, মুনতাহা রিপ্লাইড দ্যাট শি লিভড এট মুন্সিগঞ্জ। এখানে রিপোর্টিং স্পিচ দুটি কোথায় চলে আসছে, বাক্যের
শুরুতে, এই সেন্টেন্সের শুরুতে আসছে এই রিপোর্টিং স্পিচটি এবং দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে চলে আসছে দ্বিতীয় রিপোর্টিং স্পিচটি। অর্থাৎ রিপোর্টিং স্পিচ সেন্টেন্সের শুরুতে, মাঝে বা শেষে যেখানেই থাক, রিপোর্টিং স্পিচ আমি বলছি, রিপোর্টিং স্পিচ সেন্টেন্সের শুরু, মাঝে বা শেষে যেখানেই থাক, ইনডিরেক্ট করতে হলে তাকে সেন্টেন্সের শুরুতেই বসাতে হবে। এই কথাটি তোমরা অবশ্যই মাথায় রাখবে। এবার তাহলে আমরা চলে যাই 3 নাম্বার নিয়মে। প্যাসেজ এ বক্তা যদি একের অধিক উক্তি ব্যবহার করে তবে প্রথম উক্তি উল্লেখ করার পর পরবর্তী উক্তিগুলো উল্লেখ করার সময় নিম্নোক্ত নিয়মগুলো অনুসরণ করা হয়। সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা পরবর্তী উক্তিগুলোর জন্য অলসো সেড, অ্যাগেন সেড, অ্যাডেড প্রভৃতি ব্যবহার করব। সেন্টেন্সটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা ব্যবহার করব অলসো আস্কড, অ্যাগেইন আস্কড, ফার্দার আস্কড ইত্যাদি। ঠিক আছে। সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ সেন্টেন্সে হয় তাহলে আমরা ব্যবহার করব অলসো অর্ডারড, অলসো রিকোয়েস্টেড ইত্যাদি। সেন্টেন্সটি অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অলসো উইশড, অলসো প্রেড ইত্যাদি ব্যবহার করতে হবে। সেন্টেন্সটি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে আমরা অলসো এক্সক্লেমড উইথ জয়, অলসো এক্সক্লেমড উইথ সরো বা অলসো এক্সক্লেমড উইথ ওয়ান্ডার এই ধরনের শব্দ ব্যবহার করব। ঠিক আছে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। আই হ্যাভ লস্ট মাই নিউ ইংলিশ গ্রামার বুক, said Rifat. It was a gift from my father. Have you seen it anywhere? এই প্যাসেজ ন্যারেশনটিতে রিফাত কিন্তু আসলে 3টি সেন্টেন্স বলেছে। প্রথম একটি সেন্টেন্স, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় সেন্টেন্স। এক্ষেত্রে দেখো আমরা কি করেছি। রিফাত said that he had lost his new English grammar book, প্রথম সেন্টেন্স শেষ। দ্বিতীয় সেন্টেন্সে আমরা বলছি he also said that it had been a gift from his father. He again asked, যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য ছিল, he again asked if his friend had seen it anywhere. তাহলে আমরা জানলাম যে প্যাসেজ ন্যারেশনে একজন বক্তা যদি পরপর কয়েকটি উক্তি করেন তাহলে পরের উক্তিগুলোর জন্য অলসো সেড, অ্যাগেন সেড, অলসো আস্কড, ফার্দার আস্কড, অলসো অর্ডারড, অলসো রিকোয়েস্টেড ইত্যাদি বসতে পারে। আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই। এবার তাহলে আমরা 4 নাম্বার নিয়মটি দেখি। প্যাসেজ ন্যারেশনে যদি রিপোর্টেড স্পিচে শুধু ইয়েস থাকে, শুধু ইয়েস থাকে, তবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করবা। ওকে। এবং রিপোর্টেড স্পিচে ইয়েস এর পর আরো বক্তব্য থাকে তবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট ব্যবহার করতে হয়। আমরা একটি উদাহরণ দেখি। The teacher asked the boy, have you prepared your lesson today? The boy replied, yes, I have prepared it. এটার উত্তরটি তোমরা দেখো। The teacher asked the boy if he had prepared his lesson that day. The boy replied in the affirmative and said that he had prepared it. তোমরা একটু লক্ষ্য করো, এখানে দ্য বয় রিপ্লাইড এর পরে দেখো আমরা এখানে একটা ইয়েস দেখতে পাচ্ছি। ইয়েস এর জন্য আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করলাম এবং যেহেতু ইয়েস এর পরে ছেলেটি আরো কিছু কথা বলেছে তাই আমরা অ্যান্ড সেড দ্যাট ব্যবহার করলাম। যদি শুধু ইয়েস থাকতো এখানে, যে শুধু ইয়েস এবং ফুল স্টপ থাকতো তাহলে আমরা বলতাম দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এবং যেহেতু ইয়েস এর পরে বালকটি আরো কিছু কথা বলেছে তাই আমরা নতুন ভাবে লিখেছি and said that the boy replied in the affirmative and said that he had prepared it. তাহলে নিয়মটি কি ছিল? নিয়মটি ছিল রিপোর্টেড স্পিচে শুধু ইয়েস থাকলে আমরা শুধু রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসাবো, আর যদি ইয়েস এর পরে আরো কিছু কথা থাকে তাহলে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ and said that এই অংশটুকু বসাবো। ঠিক আছে, আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। এবার আমরা 5 নাম্বার নিয়মটি দেখি। যদি রিপোর্টেড স্পিচে শুধু নো থাকে তবে আমরা সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখব এবং রিপোর্টেড স্পিচে নো এর পর আরো বক্তব্য থাকে তবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট ব্যবহার করব। এটাও কিন্তু ইয়েস এর মতোই নিয়ম। ঠিক আছে, তাহলে আমরা একটি উদাহরণ দেখি। দ্য টিচার আস্কড দ্য বয়, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে? The boy replied, no, I have not prepared it. এর আমরা উত্তরটা দেখি। The teacher asked the boy if he had prepared his lesson that day. The boy replied in the negative and said that he had not prepared it. অর্থাৎ যদি শুধু নো থাকতো তাহলে আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বলেই আমাদের বাক্যটা এখানে শেষ করতাম, কিন্তু যেহেতু নো এর পরে আরো কিছু কথা রয়েছে
তাই আমরা পরে আবার কি যোগ করেছি, অ্যান্ড সেড দ্যাট। অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি শুধু নো থাকে তাহলে আমরা লিখব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এবং নো এর পরে যদি আরো বাড়তি কথা থাকে তাহলে আমরা লিখব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট। ওকে, এবার আমরা 6 নাম্বার নিয়মে চলে যাই। যখন ডিরেক্ট স্পিচে স্যার থাকে, ইনডিরেক্ট স্পিচ করার সময় স্যারের পরিবর্তে আমরা রেসপেক্টফুলি ব্যবহার করব। ঠিক আছে, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, স্যার উইল ইউ টিচ মি দ্য ম্যাথ। দ্য স্টুডেন্ট আস্ক দ্য টিচার রেসপেক্টফুলি, আমরা এখানে স্যারের বদলে আমরা কি ব্যবহার করলাম, রেসপেক্টফুলি, ইফ হি উড টিচ হিম দ্য ম্যাথ। আবার আমরা দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি আস্কড দ্য টিচার, এটাও আমরা লিখতে পারি। আমরা এই রিপোর্টিং ভার্বের আগেও আমরা রেসপেক্টফুলি কথাটা ব্যবহার করতে পারি, এবং আমার মনে হয় এটি বেস্ট। ওকে, দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি আস্কড দ্য টিচার ইফ হি উড টিচ হিম দ্য ম্যাথ। যদিও গ্রামাটিক্যালি দুইটাই কারেক্ট, তবে তোমরা রেসপেক্টফুলি আগে ব্যবহার করবা এবং পরে রিপোর্টিং স্পিচটা ব্যবহার করবা। তাহলে 6 নম্বর নিয়ম থেকে আমরা কি জানতে পারলাম, ডিরেক্ট স্পিচে স্যার থাকলে স্যারের পরিবর্তে আমরা রেসপেক্টফুলি কথাটি ব্যবহার করব। ঠিক আছে, এবার আমরা 7 নম্বর নিয়মে চলে যাই। যদি ডিরেক্ট স্পিচে কাউকে সম্বোধন করা হয় তবে ইনডিরেক্ট স্পিচে অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহার করতে হবে। সম্বোধন করা হলে কি ব্যবহার করতে হবে, অ্যাড্রেসিং অ্যাজ। নিচের উদাহরণটি তোমরা দেখো, আর ইউ ওকে মোবাশ্বেরা, সেড মুনতাহা। এখানে মোবাশ্বেরা নাম ধরে ডাকা হয়েছে, এজন্য আমরা উত্তরে কি লিখছি দেখো, অ্যাড্রেসিং অ্যাজ মোবাশ্বেরা, অর্থাৎ মোবাশ্বেরা বলে ডাক দিয়ে মুনতাহা আস্কড ইফ শি ওয়াজ ওকে। সবকিছুই আগের মতো, কিন্তু এখানে একজনকে সম্বোধন করা হয়েছে, তাই সম্বোধন করার জন্য আমরা নিচে অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহার করেছি, এবং যা বলে সম্বোধন করা হয়েছে অ্যাড্রেসিং অ্যাজ এর পরে আমরা সেই শব্দটি ব্যবহার করব। অনেক সময় আমরা ভাইরা আমার, মাই ডিয়ার ফ্রেন্ডস, মা, বাবা, স্যার, ডিয়ার টিচার, এগুলো বলে আমরা অনেককেই সম্বোধন করি। তো সম্বোধন সূচক শব্দের আগে আমরা অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহার করব, এবং যদি ফ্রেন্ড বলে সম্বোধন করে তাহলে আমরা লিখব অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, অ্যাড্রেসিং অ্যাজ ফাদার, অ্যাড্রেসিং অ্যাজ মাদার, অ্যাড্রেসিং অ্যাজ ডটার, অ্যাড্রেসিং অ্যাজ স্টুডেন্ট। এভাবে যে শব্দটি দিয়ে সম্বোধন করা হয় অ্যাড্রেসিং অ্যাজ এর পরে আমরা সেই শব্দটি ব্যবহার করব। ওকে, আশা করি তোমরা 7 নম্বর নিয়মটি বুঝতে পেরেছো। চলো আমরা 8 নাম্বার নিয়মটি দেখি। যখন রিপোর্টেড স্পিচে থ্যাঙ্ক থাকে তখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থ্যাঙ্কড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট ব্যবহার হয়। তোমরা উদাহরণটি দেখো, মশু সেড টু মি থ্যাংক ইউ, মশু থ্যাঙ্কড মি। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ছিল মশু, রিপোর্টিং ভার্বের সাবজেক্টে কি ছিল তোমরা দেখতে পাচ্ছ, মশু, এবং আমরা এখানে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটি বসালাম। তারপরে আমরা এই থ্যাংক ইউর এখানকার থ্যাঙ্কের পরিবর্তে আমরা বসালাম থ্যাঙ্কড, এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট ছিল মি, আমরা এখানে মি বসিয়ে দিলাম। অর্থাৎ এরকম থ্যাংক ইউ বা থ্যাঙ্ক যুক্ত কোনো শব্দ যদি প্যাসেজ ন্যারেশনে থাকে তাহলে আমরা প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসাবো, তারপরে থ্যাঙ্কড বসাবো, এবং তারপরে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসিয়ে দিব। আশা করি 8 নাম্বার নিয়মটি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 9 নাম্বার নিয়মে চলে যাই। যদি রিপোর্টেড স্পিচে গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি থাকে তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস উইশড বসবে, এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে, তারপরে আমরা যে গুড নাইট, গুড ইভিনিং, গুড মর্নিং ইত্যাদি থাকবে আমরা সেগুলো লিখে দিব। তোমরা দেখো এখানে লেখা আছে হি সেড টু হার গুড ইভিনিং, হি সেড টু হার গুড ইভিনিং লেখা রয়েছে এখানে। প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসালাম হি, তারপরে আমরা নিয়ম অনুযায়ী বসালাম উইশড, তারপরে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসালাম হার, এবং এখানে প্রশ্নে গুড মর্নিং ছিল, আমরা নিচে গুড ইভিনিং ছিল, আমরা এখানে গুড ইভিনিং লিখে দিয়েছি। তাহলে হি সেড টু হার গুড ইভিনিং এর উত্তর হচ্ছে হি উইশড হার গুড ইভিনিং। আশা করি 9 নাম্বার নিয়মটি তোমরা বুঝতে পেরেছো। এবার 10 নাম্বার এবং শেষ নিয়মটি তোমরা দেখো, প্রায় রিপোর্টেড স্পিচে বক্তা ও শ্রোতার উল্লেখ থাকে না, এসব ক্ষেত্রে একে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করতে বক্তার ক্ষেত্রে দ্য স্পিকার এবং শ্রোতার ক্ষেত্রে দ্য লিসেনার উল্লেখ করতে হবে, অর্থাৎ বাইরে থেকে তোমাদেরকে নিয়ে আসতে হবে। দেখো এখানে প্রশ্নটি দেখো, হোয়াট আর ইউ ডুইং নাও, আই এম রাইটিং অ্যান আর্টিকেল। এই দুইটি সেন্টেন্সের
স্পিকার এবং লিসেনার কিছুই দেওয়া নেই। এক্ষেত্রে তোমরা কি করবা দেখো, আমরা এখানে একটা রিপোর্টিং স্টেজ বানিয়ে নিয়েছি, দ্য স্পিকার আস্ক দ্য লিসেনার। তাহলে এই স্পিকার এবং লিসেনারকে আমরা বাহিরে থেকে নিয়ে আসছি। দ্য স্পিকার আস্ক দ্য লিসেনার হোয়াট হি ওয়াজ ডুইং দেন। এবং পরের সেন্টেন্সটির জন্য দেখো, দ্য লিসেনার রিপ্লাইড দ্যাট। হ্যাঁ, দ্য লিসেনার রিপ্লাইড দ্যাট, এই লিসেনারটাকে আমরা বাইরে থেকে নিয়ে আসছি, দ্যাট হি ওয়াজ রাইটিং অ্যান আর্টিকেল। তাহলে আমরা জানলাম বক্তা এবং শ্রোতার উল্লেখ না থাকলে আমরা বাহিরে থেকে দ্য স্পিকার এবং দ্য লিসেনার আমরা বাহিরে থেকে নিয়ে আসতে পারবো। ওকে, তো বন্ধুরা এই ছিল আমাদের সম্পূর্ণ ন্যারেশন কোর্স। আশা করি আজ থেকে ন্যারেশন নিয়ে আপনাদের মনের সব ভয় একদম কেটে গেছে। স্লাইডে নিয়মগুলো বারবার প্র্যাকটিস করুন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ইংরেজি গ্রামারের এমন আরও সহজ ও মজাদার ক্লাস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কোর্সে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।